সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, ইউরোপ এবং ইউরোপের বাইরে থেকে, আপনাদের সবাইকে আবারও এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি ওয়ার্ল্ড ওয়াইড যে কোভিড-19 প্যান্ডেমিক চলছে, সেই প্যান্ডেমিকের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজন এবং ফ্যামিলি নিয়ে সুস্থ আছেন এবং আশা করছি ভবিষ্যতে সুস্থ থাকবেন। যদিও আমরা ইউকেতে বিভিন্ন টাইপের লকডাউনের মতোই একটা অবস্থার মধ্যে আছি আমরা, তারপরও আশা করছি আমরা এই ক্রান্তিকাল অবশ্যই অতিক্রম করব এবং আবারও সবাই সবার সাথে একত্রে মিলিত হবে। এই আশা রেখে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। এই প্রোগ্রামে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা, যিনি যে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যখনই আমাদেরকে ফোন করবেন, আমরা আশা করব আপনারা অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা একটু ডাউন করে রাখবেন এবং সরাসরি আমাদের স্টুডিওতে কথা বলবেন এবং সাথে সাথে আপনাদের প্রশ্নটা একটু আগে থেকেই প্রিপেয়ার করে রাখবেন, একটু ব্রিফ করে রাখবেন। তাহলে আপনি যদি একটা ছোট্ট প্রশ্ন করেন, আমরা আরও দুটো প্রশ্ন হয়তো আরও দুজন দর্শক থেকে নিতে পারি। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা আপনাদের লেংথি এবং অগোছালো প্রশ্নের কারণে আমরা অন্য দর্শকদের প্রশ্ন নিতে পারি না। এই আশা আপনাদের কাছে রাখছি। তো আমরা শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের অতিথি আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। রেজা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। দিন ভালো? আমি ভালো আছি। আমরা কি এখন এসেক্সে আছি না লন্ডনে আছি? এই জায়গাটা কোথায়? আমরা এসেক্সে আছি। এসেক্সে তো এখন আমাদের টিয়ার 2 চলছে এবং এই জন্য আমার এইবার দেখলাম, আজকে আমি প্রথম দেখলাম ট্রেনে আসার সময় যে সব প্যাসেঞ্জারেরই মুখে মাস্ক ছিল, যেটা সাধারণত আমি দেখি না। আমরা মনে হচ্ছে কি ইন বিটুইন লন্ডন এন্ড এসেক্স, দুইটার মধ্যেই। তো সুতরাং আমরা টিয়ার 2 তে আছি। এই বিষয়ে আমরা আসলে এনটিভির পক্ষ থেকে এবং আমাদের এই প্রোগ্রাম পক্ষ থেকে আমরা কি বলতে পারি আমাদের যা ভিউয়ার্সরা আমরা আছেন? সবাইকে আসলে সতর্ক থাকার জন্য বলবো, সবচেয়ে বড় কথা যেটা আমি সবসময় খুব চিন্তিত ছিলাম, এবং তুমি জানো অনেকবারই এই প্রোগ্রামে বলেছি যে আসলে করোনাটা কিভাবে স্প্রেড করে, করোনাটা কি, এ সম্পর্কে আমার মনে হয় সুস্পষ্টভাবে জনগণকে কোনো ধারণা দেওয়া হয়নি। আমরা যদি মাস্ক ব্যবহার করি, তো মাস্কে কতটা সিকিউর হবে বলে মনে করি। আমারই এক ঘনিষ্ঠ বন্ধু এবং ক্লায়েন্টও বলতে পারো, দীর্ঘদিন ধরে যার সাথে আমার পরিচয় এবং যে এই করোনার ভিতরে আমার সাথে 3 দিন না 4 দিন দেখা করতে এসেছে এবং পুরোটা সময় সে মাস্ক পরেছিল, কখনো সে মাস্ক ছাড়েনি। এবং একদিন সে আমাকে বার্মিংহাম পর্যন্ত নিয়ে গেল তার গাড়িতে, পুরোটা পথে কিন্তু সে মাস্ক একটা সেকেন্ডের জন্য সে মাস্ক করেনি। এবং তাকে কখনো আমার সাথে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কথা হয়েছে, কখনো সে মাস্ক অফিসে খোলেনি। তার কিন্তু আজকে করোনা হয়েছে। তো ফলে মাস্ক নিলেই যে আমরা করোনা থেকে দূরে থাকতে পারবো এটা নয়। যেটাতে আমার কাছে যেটা মনে হয়েছে, মাস্কিংয়ের পরে জোর দিয়ে আমার মনে হয় একটা ফলস প্রোটেকশনের হোপ মানুষের মনে দেওয়া হয়েছে। তুমি যদি মাস্ক ইউজ করো তবে মনে হয় তুমি প্রোটেক্টেড হবে। আল জাজিরার কি একটা অনুষ্ঠানের মধ্যে দেখছিলাম, যদি ভুল শুনে থাকি, হয়তো একটু ঘুমের মধ্যে শুনছিলাম, মনে হচ্ছে তারা বলছিল যে সম্প্রতিকালে যারা আক্রান্ত হয়েছে এদের 80% নাকি মাস্ক ব্যবহার করার পরেও নাকি আক্রান্ত হচ্ছে। সারপ্রাইজিং রেজাল্ট, আমি কালকে বিবিসির একটা সমীক্ষা ওরা দেখাচ্ছিল, যে গ্রাফটা দেখাচ্ছিল, সেখানে দেখা গেছে যে বরিস জনসন যখনই ডিক্লেয়ার করেছে যে বাসায় থেকে ওয়ার্ক করতে হবে বা করা যাবে, এরকম একটা গ্রাফ দেখা যাচ্ছে, বলছে যে ওই 2 উইকসেই সবচেয়ে বেশি ছিল, পিক ছিল। তো এখন আসলে একটা মিথ হয়ে গেছে যে আমরা আসলে কি অবস্থা, এই যে অবস্থা আছে, এটাকে আসলে আমরা প্রটেক্টেড কিনা বা আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের আসলে কি করতে হবে। সরকার যেরকম কোনো কিছুই দিতে পারছে না আমাদের গাইডলাইন প্রপারলি, চেষ্টা করছে, যে আমরা বলবো না চেষ্টা করতেছে না, কিন্তু কোনো টিকা বা কোনো কিছু কিন্তু আবিষ্কার হয়নি। এবং এটা আগামী 2 বছর আবিষ্কার হবে কিনা সন্দেহ আছে। এবং আমরা গত কয়েক সপ্তাহ আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইংল্যান্ডেও কিন্তু এই মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। মাঝে কিন্তু অনেক কমে গিয়েছিল, 7 জন 10 জন, এখন তো 150-র উপরে করে মারা যাচ্ছেন। তো এটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ইনফরমেশন না থাকার জন্য, যে ইনফরমেশন গ্যাপের কারণে মানুষ জানে না যে কোনটা করলে সে প্রোটেক্টেড হবে। তো যাই হোক আর কি, আমরা আশা করি এ ব্যাপারে সরকার আরো সুস্পষ্ট বক্তৃতা বা সুস্পষ্ট বক্তব্য দেবেন। এবং কেন, এবং আমার যেটা সবসময় ধারণা ছিল যে এই করোনা অবশ্যই
বাতাসের রাজা মাধ্যমে ভাই, ছড়ায়। আমরা আমরা আমাদের মূল আলোচনা যাওয়া যে বিষয়টা বারবার চলে আসছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট চাইছে ইকোনমিক একটা ব্যালেন্সও করার জন্য, যেহেতু সামনে ক্রিসমাস আছে, তো ওরা চাচ্ছে যে এখনই কোনো লকডাউন না দিয়ে এরকম একটা ব্যাপারও কথা অবশ্যই আসছে। এটা আছে, কারণ কারণ আমার কথা হচ্ছে যে যদি মাস্ক ব্যবহারে যদি কোনো ডিফারেন্স না হয়, জি। যদি সব বন্ধ করলে কোনো ডিফারেন্স না হয়, তাহলে খামাখা আমরা ইকোনমির পরে ধসটা আনবো কেন? তবে রাজা ভাই, মাস্ক তো পরলে যে ফলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি যখন পাবলিক, স্পেশালি পাবলিক প্লেস, পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক ইউজ করছেন, তখন আপনার নিজস্ব একটা সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, স্যাটিসফ্যাকশন। সেটাই আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু মাস্কের ব্যবহারের বিরোধী তা কিন্তু নয়। জি। আমি কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা করলে যে এটার 100% ফলাফল protected you এটা cannot কি say. হতো? সবচেয়ে বড় কথা কি, যদি তোমার তাই হয়, তাহলে আমি যে আমার যে বন্ধুর কথাটি বললাম, জি। সে বন্ধুত্ব হওয়ার কথা না, কারণ তার না। মতো এত সতর্ক আমি কাউকে খুব জি। কমই দেখেছি। সে জি। এরকম দরজার হ্যান্ডেলও সে টাচ করবে না, মানে খুবই সে আছে সাংঘাতিক রকম ব্যাপার। অনেকেই তো এক্সট্রা কেয়ার নিচ্ছে। কিন্তু এরপরও যদি সে করোনাতে আক্রান্ত হয়, এবং জি। যেখানে সে দীর্ঘদিন ধরে সে কিন্তু বাসাতে একাই আছে, তার জি। স্ত্রী আর মানে কন্যাকে কোথাও বাইরে, থেকে সে এফেক্টেড হওয়ার সম্ভাবনাও তো একটু কম, তার তার ছিল কম, তারপরেও তারপরেও সে হয়েছে। affected জি। হয়েছে। জি। এই জন্য এবং আরও যেমন আমার কাছে যেটা মনে হয়েছে যে রাত 10টার পরে কেন রেস্টুরেন্ট বন্ধ হবে, তাহলে কি 9:59 কি করোনা স্প্রেড হওয়ার কি কোনো জি। সম্ভাবনা নাই? তো এই যে টাইমিংগুলো, এগুলি আমি ঠিক আসলে এটার পিছনে কি সাইকোলজি কাজ করছে, মাঝখান থেকে বিজনেসগুলি কিন্তু লস হচ্ছে। জি। প্রিয় দর্শক, আমার সবচেয়ে যেটা বড় সমস্যা ছিল যেটা হচ্ছে বাতাসের মাধ্যমে এই ভাইরাসটা স্প্রে করে কিনা, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো বক্তৃতা আমরা শুনলাম না। জি। ফলে বাতাসে যে এটা ভেসে বেড়াচ্ছে না, এটা আমি জানবো কিভাবে? জি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রাম থেকে আমরা আবারও আপনাদের যারা বিশেষ করে লন্ডনে এবং এসেক্সের মধ্যে আছেন, যেখানে আমাদের গত রাত্রে থেকেই যে টিয়ার 2 যেই সতর্কতা চলছে, আমরা আশা করছি আপনারা অবশ্যই গভর্নমেন্টের গাইডলাইন ফলো করবেন। সেই গাইডলাইন ফলোর মাধ্যমে আপনারা যেভাবে নিজেদেরকে প্রটেক্ট করবেন, তেমনিভাবে হয়তো অন্যদেরকেও আপনারা এটা প্রটেক্ট করার প্রয়াস থাকবে, এ আশা করছি। আমরা আজকে কিছু কল নিয়ে নিচ্ছি রাজা ভাই, কল নিয়ে আমরা আমাদের আবার আলোচনায় ফিরে যাবো। আমরা দেখছি আমাদের আজকের প্রোগ্রামের প্রথম কলার কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন, একটু জোরে বলতে হবে। আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? জি, আমরা আছি ভালো। আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্নটা হয়েছে স্টুডেন্ট ভিসা নিয়ে। জি জি বলুন। এই যদি স্টুডেন্ট ভিসা এই দেশে ডিগ্রি করতে আসে, ডিগ্রি করার পরে তার কি এদেশে আইএলআর পাওয়ার সম্ভাবনা আছে বা কোনো ভাই আইএলআর অনেক অনেক দূরের ব্যাপার। যেটা আসছে বর্তমানে, তারা যে নতুন নিয়ম চালু করেছে, তাতে তারা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বলে একটা ভিসা আছে। সেটা হচ্ছে কেউ যদি দেশে ডিগ্রি করে, ব্যাচেলার্স বা মাস্টার যে কোনো একটা যদি সে করে, তবে তাকে তারা 2 বছর কাজ করার সুবিধা দেবে, ওয়ার্ক পারমিট থাকবে, যে কোনো কাজ সে করতে পারে। টেস্ট করতে বলেন, সুপার মার্কেটে বলেন, রেস্টুরেন্টে বলেন, ভালো জব পেলে তো কথাই নাই। এই 2 বছরের ভিতরে যদি সে কোনো প্রপার জবে চলে যেতে পারে, প্রপার বলতে আমি অড জবের কথা বলছি না, প্রপার একটা প্রফেশনাল জবে যদি সে চলে যেতে পারে, তাহলে সে ওখান থেকে আবার ওয়ার্ক পারমিটে, যেটা আমরা বলি টিয়ার 2-তে, সে সুইচ করতে পারবে। তারপর টিয়ার 2 যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তাকে চলতে হবে। ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। জি ভাই, ভালো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ভাই। জি ওই যে ইউরোপিয়ান লতে আমি আমার বোনের লাগে অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? জি তো তারা রিফিউজ করছে, কইছে জিও করার লাগে। ওই আমি যে টাকা পাঠাইছি এখান থেকে, জি ওই রিসিপ্ট গুলা, ওই যে বাংলাদেশ থেকে যে টাকা রিসিভ করছে, ব্যাংক থেকে উঠাইছে, ওইটা দিছিল না, জমা দিছিল না। জি জি তো তারা বলছে এটা মানে আমি যে টাকা পাঠাই, এই টাকায় ও চলে কিভাবে, এইটা তাই। জি ভাই, আমরা বুঝতে পারছি। আপনার প্রশ্নটা কি এবার বলুন। তো এখন আপিলের সুযোগ দিছে, এখন আপিল করব না আবার ফ্রেশ করে অ্যাপ্লাই করব? ভাইয়া, এখানে জিনিসটা হচ্ছে যে আপনি তো অবশ্যই আপনার যিনি লিগ্যাল অ্যাডভাইজার তার সাথে কথা বলবেন। এখানে মনে রাখবেন, আপনার বোন হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারে কিন্তু ডিপেন্ডেন্সি দেখাতে হয়। আপনি যে আজকে ওই একটা গ্রাউন্ডের কথা বলেছেন, হয়তো বা ভবিষ্যতে অ্যাপ্লাই করলে তারা আরও অন্য অনেক গ্রাউন্ড হয়তো আপনাকে দেবে। যদি আপনি মনে করেন আপনার লয়ারের সাথে কথা বলে যে মিসিং ইনফরমেশনগুলো তারা যেটা চেয়েছে সেটা আপনি এই অ্যাপিলে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপিল করাটা ভালো। কারণ তারা
অনেকগুলো গ্রাউন্ডে তারা কিন্তু রিফিউজ করেনি, লিমিটেড গ্রাউন্ডে আপনাকে রিফিউজ করেছে। সেটা যদি আপনি কাভার করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাপিলে সাকসেসফুল হবেন। ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে সব কিছু দিয়ে যে রিস্ক আছে, তারা কিন্তু আরও অন্যান্য গ্রাউন্ড, যেমন ধরেন বলতে পারে যে এই পয়সাটা যে তোমার বোন পাচ্ছে, এই পয়সাতেই যে তোমার বোনের সংসার চলে তার কি প্রমাণ আছে, তোমার বোনের আর কি সোর্স অফ ইনকাম আছে, বা তোমার বোনের অবস্থা কি, নানা ধরনের প্রশ্ন তুলতে পারে। যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী এবার তারা রিফিউজ করছে খুব লিমিটেড গ্রাউন্ডে, লিমিটেড রিজনিং দিয়ে, সেহেতু আপনি হয়তো বা আপনি আপনার যিনি লিগাল অ্যাডভাইজারের সাথে আলোচনা সাপেক্ষে আমার মনে হয় এইটা সাপ্লাই করে দিয়ে আপনি হয়তো অ্যাপিলে গেলে বেটার চান্স থাকবে, কারণ অবশ্যই কিন্তু সবগুলো পয়েন্ট কভার করেনি। পরবর্তীকালে আবার অ্যাপ্লাই সবগুলো পয়েন্ট তারা হয়তো কভার করে অত লম্বা ডিসিশন দিয়ে 4-5টা গ্রাউন্ড তারা দেখিয়ে দেবে। বলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমার আমার ওয়াইফের একটা বাচ্চা আছে ডিজেবল বাংলাদেশে, এটারে আনতে কি কি লাগবে? আপনার ওয়াইফের বাচ্চাকে আপনি সবসময় আনতে পারবেন, যেহেতু আপনি ইউ সিটিজেন এবং যেহেতু সে ওয়াইফের বাচ্চা, আপনাকে সম্পর্ক প্রুভ করে আমি বলবো একটা ডিএনএ টেস্ট করিয়ে তাকে দেখিয়ে তার সাথে কি রকমের সম্পর্ক আছে, আপনার ওয়াইফ কিভাবে তার সম্পর্ক মেনটেন করে, এটা দেখালেই আপনাকে করতে হবে। এখানে কোনো ইনকাম বা হাউস কোনো কিছু দেখাতে হবে না, খালি সম্পর্ক, এবং সম্পর্কটা যে সাবসিস্টিং এবং উনি যে আপনার ওয়াইফেরই বাচ্চা এটার একটা প্রমাণ। জি, এটা তো ডিসেবল বলে কোনো আলাদা কোনো ল নাই। ল হচ্ছে আপনার ওয়াইফের বাচ্চা, যেহেতু আপনার ওয়াইফের বাচ্চা সে কিন্তু আপনার ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হবে, সুতরাং আপনি ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হিসেবে তাকে আনাতে প্রবলেম হবে না। সম্পর্ক প্রমাণ করতে হবে এবং আপনার ওয়াইফের সাথে তার যে সম্পর্কটা চলছে সাবসিস্টিং, এটা খালি আপনাকে প্রুভ করতে হবে। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, একটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ব্যাপারে আপনি যেটা বললেন সবসময় আনতে পারবেন, সেই বিষয়ে কি আমাদের অনগোয়িং যে ডেডলাইনটা এখন আমরা দেখছি যে আগামী বছর 31 অফ ডিসেম্বর হচ্ছে আমাদের ডেডলাইন। জি, এবং 31 তাহলে আমরা কিন্তু আজকে যে আপডেটগুলো দেব, আমরা কিন্তু মূলত ইউ লর পরে কিন্তু আপডেটগুলো জি দেব। জি, তাহলে আমরা সাজেস্ট করছি আমাদের দর্শককে যে উনি যদি অ্যাপ্লাই করতে চায়, বেটার হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে যদি অ্যাপ্লাই বলবো উনি যেন এই ব্যাপারে একটু স্পেশালাইজ অ্যাডভাইস নেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইন্টিগ্রেশন অফিসার অনেকগুলো গ্রাউন্ড কিন্তু কভার করে না, খালি একটা গ্রাউন্ডে কভার করেছে। দ্যাটস ভেরি গুড। সেটা ফলে তারা কিন্তু লিমিটেড করে ফেলেছে নিজেদেরকে। জি, সুতরাং ওই গ্রাউন্ডে কভার করতে পারলে এবং ভালো জাজ পেলে তিনি অ্যাপিলে উইন করতে পারেন। জি জি, আবার উনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে তারা যে আরো 3-4টা কারণ দেখিয়ে দেবে না, জি, সেটার কোনো গ্যারান্টি নেই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ভাই। জি জি, আমরা শুনছি। ভাই একটু জোরে বলবেন ভাইয়া, একটু অসুবিধা হচ্ছে শুনতে। এখন শুনতে পাচ্ছেন ভাই? জি 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 জি, না আমি অ্যাপ্লাই করছিলাম আমার ওয়াইফের জন্য, ওয়াইফ আনার জন্য বাংলাদেশ থেকে। জি, বলুন ভাইয়া। তখন আমি এনভায়রনমেন্ট সার্টিফিকেট, আমি কাউন্সিল টেনেন্ট, আমার কাউন্সিল টেনেন্ট আছে, আর আমি তাদের কিছু বলছিলাম যে একটা এনভায়রনমেন্ট সার্টিফিকেট, তো তারা শুধু লেখা দিছে আমি এত তারিখ থেকে তো এই দেশে আমার করে টেনেন্সি আমি, আর আমার যদি পাউস এখানে আসে তাহলে ওভারকাউন্ট হবে না, আর যদি ফার্দার কোনো ইনফরমেশন লাগে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এটা কি কভার করবে? যে আপনার বাসায় আর কি কেউ আছে? না না, আমি একলা। তাহলে ওইটাতে কভার করবে। জি, ওটা বইলা দিছে এখানে নিচে। জি, ওটাতে আপনি কভার করবে। জি, ওটা আমি নিজে এখানে থাকি। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। হ্যালো। জি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে পুলিশের সবার কাছে যে আপনি কইলা যে বাতাসের লোকে নিয়ে করোনা ভাইরাসটা, জি, এটা সম্বন্ধে আর কোন চ্যানেলে বলেন, আপনি বলছেন, আমি খুশি হয়েছি। আর যে 3 নম্বর কত যারা ছোট ছোট বিজনেসম্যান আছে, হয়তো আরো তার লকডাউন আইতেছে, এটা সম্বন্ধে যদি কিছু বলেন। আরেকটা জিনিস আমরা টেবিল দিয়েছি যে ইংলিশ একজন পার্সন থাকেন সলিসিটার, আর আরেকজন থাকেন সলিসিটার কোয়েশন করেন বাংলা কোয়েশন। আমরা আপনার অনেকগুলো কথা ঠিক বুঝতে পারিনি। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনি বলেছেন বাতাসের ব্যাপারে যে করোনা স্প্রেড। আর কি বললেন আপনার পরেরটা একটুখানি? আর বললাম যে ছোট ছোট যে ব্যবসাগুলো আছে, এটা সম্বন্ধে কিছু করুন। আর
আপনার চ্যানেলে মনে হয় আর একটা প্রোগ্রাম থাকে ইংলিশ সলিসিটার আর বাঙালি কোয়েশনার মানে ট্রান্সলেটর আপনার উপস্থাপনা যারা করেন এটা আজকে নাই। ভাইয়া লাস্ট কি বললেন, ইংলিশ সলিসিটার আর বাংলাদেশি সলিসিটার? বাংলা উপস্থাপনা করেন তারা হলো বাঙালি, আর যে সলিসিটার ইংলিশটা হয় মানে 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 ইংলিশে ট্রান্সলেট করানো যখন আপনি কি সাজেস্ট করতে, সরি ভাইয়া, আপনি কি সাজেস্ট করতেছেন যে ইংলিশ কি উপস্থাপক থাকবে? যে ইংলিশ উপস্থাপন থাকবে আর বাঙালি বহুত ট্রান্সলেটর যদি হয় আমাদের এদেশে যে বাচ্চারা আছে। জি জি, আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। আমরা মনে হয় যে কর্তৃপক্ষকে আমরা এই বিষয়টা আর বলতে পারি। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাইয়া, আমরা কিন্তু এই অনুষ্ঠানে আমরা কিন্তু ইংরেজিতে জবাব দিয়ে থাকি। যে কেউ যদি আমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করে আমরা কিন্তু সবসময় ইংরেজিতে জবাব দিয়ে থাকি। কোনো কোনো সময় আমরা উর্দু হিন্দিতেও কিন্তু জবাব দিয়েছি আমাদের পাকিস্তানি এবং ভারতীয় দর্শকদের জন্যে। তো যদি আপনার যদি কেউ ইংরেজিতে প্রশ্ন করে আমাদের ইংরেজি বলতে কোনো আপত্তি নাই। যেহেতু আমাদের চ্যানেলটা বাংলা এবং যেহেতু আমাদের অধিকাংশ দর্শকই হচ্ছে বাঙালি এবং তারা হয়তো বাংলাতেই জবাবটা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাট আমি আগে বলেছি যে যদি আপনি মনে করেন যে ইংরেজিতে কেউ প্রশ্ন করবে, আপনাদের ছেলেরা আমাদের কোনো অসুবিধা নাই ইংরেজিতে কথা বলতে। কলার আমরা আশা করছি যে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া ভালো। জি, আমি জানতে চাচ্ছি বাংলাদেশ নাকি স্টুডেন্ট আসতে হইলে দেশে লেখাপড়া কতটুকু থাকতে হইব? এসএসসি অথবা আইএ পাস করা স্টুডেন্ট আসতে পারবো নি? তাদের রেজাল্ট কি ভালো হতে হইব? ভাইয়া একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে উনি আসবেন, তিনি কি জন্য আসবেন, কি পড়তে আসবেন, সেটা তাকে আর কি ডিসিশন নিতে হবে। তিনি যেখানে পড়তে আসবেন সেখানে দেখতে হবে ওই কোর্স করতে গেলে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। এদেশে কোনো কোনো কোর্স আছে যেখানে বাংলাদেশ থেকে ম্যাট্রিক বা এসএসসি পাস করে আসা যায়, কোনো কোনো কোর্সে ইন্টারমিডিয়েট পাস করে, কোনো কোনো কোর্সে ডিগ্রি পাস করে। এটা ডিপেন্ড করবে উনি কি কোর্স উনি পড়তে আসবেন সেই কোর্সের পরে। আর ওই যে বললাম যে ওনার কোর্সে ওনার রেজাল্ট ভালো কি মন্দ সেটা কিন্তু নির্ভর করবে যারা তাকে অ্যাডমিশন দেবে, যে কর্তৃপক্ষ তাকে অ্যাডমিশন দেবে, যে বিশ্ববিদ্যালয় বা যে প্রতিষ্ঠান তাকে অ্যাডমিশন দেবে, তারাই দেখবে যে তার শিক্ষাগত যোগ্যতা বা তার গ্রেডিংটা তাদের যে ডিমান্ড, তাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে কিনা। তো আমি যেটা বলবো, আপনার যে আত্মীয় আসবেন তিনি যদি কিছু ইন্টারনেটে কিছু সার্চ করেন, কিছু রিসার্চ করেন, কি কোর্স তিনি করবেন সেটা যদি একটু দেখেন, তাহলে আমার মনে হয় এটা অনেকটা ভালো হবে। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, এটা একটা ভেরি কমন কোশ্চেন আমরা তো প্রায় পাচ্ছি যে স্টুডেন্টরা কিভাবে আসবে, কেন আসবে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখন যেই গ্লোবাল যেই ইনফরমেশন শেয়ারিং এর বিষয়টা, সেখানে কিন্তু স্টুডেন্টরা আমরা দেখছি যে অনেক বেশি অ্যাওয়ার, যে তারা এখন ইন্টারনেটে সার্চ করতে পারছে, ইন্টারনেট সার্চ করে কোন ইউনিভার্সিটি যাচ্ছে, কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কি, এটা কিন্তু এখন গার্ডিয়ানের চেয়ে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরাই অনেক বেশি তারা দেখছে। শোনো, আমরা রিকোয়েস্ট করবো গার্ডিয়ানদেরকেও তারাও যেন একটু চেক করুক। এখন সব ইনফরমেশন अवेलेबल এবং অনেক সময় যে স্টুডেন্ট রিক্রুটারের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই, সরাসরি কিন্তু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়, সম্ভব। জি জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন? কলার ড্রপ হয়ে গেছে। শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কোয়েশ্চেন জানতাম চাইছি, স্টুডেন্ট ভিসা। জি জি বলুন। স্টুডেন্ট ভিসা, এই যে কেউ যদি 10 উইকসের জন্য স্টুডেন্ট ভিসা আসে, তারপর যদি ওই যে কেয়ারারে চলে যায়, তা ওটা কিভাবে কি করে? ওই যে আপনি যেটা মনে করছেন যে কেয়ারারে চলে যাবে, এরকম কিন্তু কেয়ারারে চলে যাওয়ার মতো ওরকম কিন্তু কোনো রুল এদেশে নাই। এখানে কেয়ারারের একটা কনসিডারেশন যেটা আছে না, কাউকে ডিসেবল পারসন লুক আফটার জন্য। এখন এখানে প্রশ্ন দাঁড়াবে আপা, প্রশ্ন দাঁড়াবে এদেশ থেকে তাকে দেখাশোনা করার কেউ নাই কেন, এবং এতদিন তাকে কে দেখাশোনা করতো, এবং সোশ্যাল সার্ভিস কেন তাকে দেখাশোনা করতে পারবে না? এটা এতদিন যে লুক আফটার করতো, ও এখন বলছে ও এখন টায়ার্ড হয়ে যাচ্ছে, ওর রিলেটিভ কাউকে স্টুডেন্ট ভিসা এনে আসছে। কেয়ারারে
জি শুনতে বাবা আপা কিন্তু এখানে খুব সহজেই মানুষ কিন্তু ট্র্যাপড হয়ে যায়, যেমন মানুষ যেমন শুনছে যে আরে ওয়ার্ক পারমিট আসা যায়, কেয়ার আসা যায়, আসা যায়, মনে মনে করছে যে অ্যাপ্লিকেশনগুলি ভেরি ইজি। এটা কিন্তু ইজি নয়। কেয়ারের জন্য সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে সোশ্যাল সার্ভিসের সাপোর্ট লাগবে। সোশ্যাল সার্ভিস বলবে যে তার যে কেয়ারিং দরকার এই কেয়ারিং আমরা দিতে পারছি না। খুব কম ক্ষেত্রেই সোশ্যাল সার্ভিস বলবে যে তারা তাকে কেয়ার দিতে সমর্থ নয়, কারণ দেশে খুব বড় সোশ্যাল সার্ভিসিং সিস্টেম আছে। কেয়ারার ভিসা ওটা কি? ওটা থামতে চাইলাম যে কেয়ারার ভিসা। কেয়ারার বলে কোনো আলাদা কোনো ভিসা নাই। জি তো ওই যে জয় টিভিতে দেখলাম যে কেয়ারার ভিসা, স্টুডেন্ট ভিসা, কেয়ারার ভিসা বলে আলাদা কোনো ভিসা নাই। এটাকে আপনাকে প্রসেসিং করা যায় জি, কেয়ারার ভিসা বলে কোনো আসলে এরকম ভিসা নাই। আপনাকে অ্যাপ্লাই করতে হবে, করে আপনাকে দেখাতে হবে যে আপনার স্পেশাল কম্প্যাশনের গ্রাউন্ড আছে, যে এখানে যে ব্যক্তি আছে ওই ব্যক্তিকে কেয়ারিং করার জন্য কেউ নাই, সেই ক্ষেত্রে আপনাকে দেশ থেকে আনতে হচ্ছে। কিন্তু কেয়ারার ভিসা বলে আলাদা কোনো ভিসা নাই। ও আচ্ছা আচ্ছা। তো কি করে ওই যে কেয়ারার হিসাবে কি করে অ্যাপ্লাই করতে হবে ওটা একটু কাইন্ডলি বলবেন আপনি সিম্পলি অ্যাপ্লাই করবেন, ওই যে বললাম সোশ্যাল সার্ভিসের সাপোর্ট নিয়ে। সোশ্যাল সার্ভিসের সাপোর্ট নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্সেপশনাল এবং কম্প্যাশনের। খুবই ডিফিকাল্ট হবে যদি না আপনি সোশ্যাল সার্ভিস এবং যদি না দেখেন। এটা কোন ক্ষেত্রে হতে পারে, মনে করেন একজন সিঙ্গেল মাদার, এই সিঙ্গেল মাদারের এখন তার মেন্টাল সিক হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকে কেয়ার করার জন্য কেউ নাই, বাচ্চাদেরকে কেয়ার করার জন্য দেশ থেকে হয়তো একটা আত্মীয় আনা দরকার। এরকম ক্ষেত্রে তারা হয়তো করতে পারে, কারণ এখানে একটা রিস্ক আছে যে কোনো কেয়ারার না আসলে বাচ্চা হয়তো চলে যাবে ফস্টার কেয়ারে। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে যেহেতু এদেশে খুব ভালো সোশ্যাল সার্ভিস আছে, সেখানে খুব কমই তারা বাইরে থেকে কাউকে লং টার্মের জন্য অ্যালাউ করবে। যেটা তারা অ্যালাউ করে সেটা কখনো কখনো এই দেশ থেকে অ্যালাউ করে, কখনো কখনো, কিন্তু সেটাও আস্তে আস্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট আপনি ট্রাই করে দেখতে পারেন। রেজা ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি কেয়ারার নিয়ে একটু কথা বলছিলেন। আসলে এইটা আপনার ভিউ অনুযায়ী এটা আসলে একটু কনফিউজিং একটা কনসেপ্ট। এই বিষয়টা নিয়ে আমরা যেটা মানুষ মনে করেছে যে কেয়ারার হিসাবে বোধহয় আলাদা একটা ভিসা বা ক্যাটাগরি আছে। জি, এরকম কিন্তু কোনো ক্যাটাগরি নাই এই মুহূর্তে, এরকম কোনো ক্যাটাগরি নাই। যে ক্যাটাগরিটা আছে কেয়ারার বলতে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি জাম্বরানো কনসেশন। জি, জাম্বরানো কনসেশন যেটা এখন ইউরোপিয়ান রেগুলেশন 2016-এর 16 নম্বর রেগুলেশন অনুযায়ী জি, এটা একটা আছে যে যদি ব্রিটিশ কোনো বাচ্চা বা ব্রিটিশ কোনো নাগরিকের কোনো কেয়ারার যিনি নন ইউ সিটিজেন, তার অবস্থা এমন হয় যে তিনি যদি চলে যান, তবে তাকেই যে তিনি যাকে কেয়ার করছেন তাকেও তার সাথে চলে যাওয়া লাগবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি হাই থ্রেশহোল্ড যে বিষয়টাকে আপনি বলছেন, এটা সাধারণত এটা হচ্ছে ইন কান্ট্রি অ্যাপ্লিকেন্টের জন্য। জি, সেখানে আর যেটা কেয়ারার হতে পারে সেটা হচ্ছে আউটসাইড দ্য রুল। আপনি অ্যাপ্লাই করেন, তুমি অ্যাপ্লাই করো কম্প্যাশনেট এবং কম্পেলিং গ্রাউন্ডসে। উনি যেভাবে বললেন যে এইভাবেও সম্ভব বাংলাদেশ থেকে যে এদেশে যদি কেউ থাকে, এমন কেউ থাকে যে তাকে আসলে দেখাশোনা করার, যত্নার্থীর করার মতো কেউ নাই, এবং যাকে হয়তো সোশ্যাল সার্ভিসও তার যে নিড সে নিডটা ফুলফিল করতে পারছে না, সেক্ষেত্রে যদি কেউ তার থাকে বাংলাদেশি, যেহেতু সর্বক্ষণ তাকে পরিচর্যা করতে পারবে, এরকম ক্ষেত্রে তারা হয়তো এক্সেপশনাল গ্রাউন্ড। কিন্তু এই ধরনের ভিসাগুলো কখনোই সেটেলমেন্টে কিন্তু লিড করবে না। জি, রাজা ভাই, দুইটা বিষয় আমরা সবসময় দেখি যে ভিসা এক্সটেনশনে দুইটা পারপাস থাকে। একটা হচ্ছে যে হ্যাঁ, একজন জেন্টলম্যান স্টুডেন্ট ভিসা আসলো, আসার পরে হচ্ছে যেহেতু সে একজন ফ্যামিলি মেম্বার, সে যদি আমাদের কেয়ারার হিসেবে ফ্যামিলি এখানে থাকে, তার অন্যান্য কস্ট খরচ বেঁচে গেল, এবং সে একজন কেয়ার হিসাবে সে আস্তে আস্তে সেটেল হলো। প্রথমে কেয়ার সেটেল হওয়ার তার কিন্তু প্রথমে কেয়ার হলো, পরবর্তীতে সে হয়তো কোনো একটা বিয়ে করলো, যেটা আমরা দেখি আমাদের ফ্যামিলি, আমাদের প্রশ্ন দাঁড়াবে, কারণ সোসাইটির মধ্যে যেটা আমরা দেখি যে এরকম যেটা হবে কি, এখন যেহেতু এই সমস্ত ভিসাগুলির ব্যাপারে অনেক কড়াকড়ি আসছে, এবং আমরা দেখতে পেয়েছি যে জাম্বরানোতে কিন্তু আগে কোনো সেটেলমেন্ট দেওয়া হতো না, ঠিক আছে। পরবর্তীকালে প্রীতি প্যাটেলের যে ঘোষণা, এবং আমরা ইউ যে অ্যাপেন্ডিক্স ইউ দেখেছিলাম, সেখানে কিন্তু জাম্বরানোর যারা আছে তাদের ডেরিভেটিভ রাইটদের সেটেলমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল। সম্প্রতিকালে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সম্প্রতিকালে বহু জাম্বরানো সেটেলমেন্ট কিন্তু রিফিউজ করা হয়েছে, যদিও প্রীতি প্যাটেল থেকে ঘোষণা এসেছে এবং যেটা এর মধ্যে অ্যাপেন্ডিক্সে অ্যাড হয়েছে, তারপরও রিফিউজ করেছে। এটা কারণটা কি বলেছে যে তোমাকে আগে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করে আসতে হবে।
নট স্ট্রেট ওয়ে যেটা আছে তুমি সেখানে তুমি পারবে ইউ না। তুমি 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 যেতে পারবে না। জি তো ফলে এটা অনেক বেশি কিন্তু কড়াকড়ি হবে। এবং সবচেয়ে বড় কথা, যিনি যিনি কেয়ার করতে আসলেন, প্রথম কথা হচ্ছে যাকে তিনি কেয়ার করতে আসেন, আল্লাহ মাফ করুক, উনি যদি মারা যান জি তাহলে তার ভিসা কিন্তু ওখানে শেষ হয়ে যাচ্ছে। জি তারপরে সে যদি এখন আর কাউকে যেহেতু বিয়ে করে, পারপাস, যে পারপাসে কেয়ারার সে সে যদি পারপাসে সে যদি এখন অন্য কোথাও বিয়ে করতে চায়, জি। প্রশ্ন হবে যে তুমি বিয়ে করে তোমার সংসার চালালে তুমি তাকে কি করে 24 আওয়ার্স তুমি কেয়ার করবে? জি তো ফলে এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। আমরা ঠিক যতটা আমাদের ভাই বোনেরা শুনে আমি থাকি, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে দুইটা অ্যাসপেক্ট দেখা যায়। একটা হচ্ছে যে আমরা দেখি যে রিয়েলি আসলে একজন কেয়ারার, একজন ইল, আমার যদি কোনো রিলেটিভ থাকে, প্যারেন্টস থাকে বা কিছু, সেক্ষেত্রে তো আমি কেয়ারার আমি ডিজার্ভ করি যে কেয়ারার হিসেবে অ্যাপ্লাই করে যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করি। আবার অনেকটা আছে যে রিকোয়ারমেন্টে তো আমরা ফুলফিল জি, সেকেন্ডটা হচ্ছে যে কারণ রিকোয়ারমেন্টটা হচ্ছে জি। যে সোশ্যাল সার্ভিস তার নিডটা ফুলফিল করতে পারে কিনা। জি। এবং এখানে সুপ্রিম কোর্টের কেসও আছে, আমরা এখানে বলেছি প্যাটেল কেস সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে খুব রেয়ারলি অ্যাডাল্ট যে কেয়ারি জি তার ক্ষেত্রে কেয়ারার থাকার পারমিশন পাবে, জি খুব রেয়ারলি। জি তো ফলে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে পজিশনগুলো কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাজা ভাই, আমরা আরেকটু কথা বলবো এই বিষয়ে। আমরা অনেক কলার আমাদের লাইনে আছে, আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আমরা সরাসরি কলার থেকে প্রশ্ন নিব। হ্যালো, কলার কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি ইউএস সেটেলমেন্ট স্কিমে ফ্রি সেটেলমেন্ট স্কিমে ইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, 3 মাসের উপরে হয়ে গেছে। তো এটার কোনো আপডেট আসছে না, বা ওটার জন্য আমি তাদের কাছে আপডেট চাই করছিলাম, যোগাযোগ করছিলাম। তো আমারটা ছিল পেপার অ্যাপ্লিকেশন, তারা বলতেছে এটার কোনো আপডেট দিতে পারতেছে না আর কি। এটার কি কোনো ওয়াই আছে কোনো আপডেট জানার? না, তারা আপনি পেপার অ্যাপ্লিকেশন করলেন, তারা তো পেয়েছে তো অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ, ওরা যদি পেয়ে থাকে তাহলে আপনার এত টেনশন কেন? কারণ তারা তো অ্যাপ্লিকেশন পেয়েছে, তারা তো নিশ্চয়ই ডিসিশন দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি জানেন যে কোভিড-19 কারণে তাদের সমস্ত সার্ভিস কিন্তু ডিলেড হয়েছে। জি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাইয়া আপনি স্টুডিওতে কথা বলুন, টিভি ভলিউমটা ডাউন করে। জি জি, শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনছি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, জি জি, আমরা আপনাকে শুনছি জি জি, বলুন। আমি একটা কথা কইতে পারছিলাম যে আমার একটা ছেলে 10 বছর আগে গেছে ডিপুট হইয়া, তারে আনার কোনো। হ্যালো জি জি, শুনছি, আমরা শুনছি। না, আমি একটা প্রশ্ন করতে পারছিলাম। আমার এখন মানুষ কি তাই বাংলাদেশে তাদের ডিপোর্ট করছিল প্রিজন থাকি, 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে কি তান্ডে কোনো ওয়ে আছে নি যে তান লাগে অ্যাপ্লাই করা যাইব? না, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে বলেন বাংলাদেশে তান বউ বাচ্চাও আছে। আচ্ছা শুনেন আপা, আপনি আর কত প্রশ্ন জবাব দেন। উনি কয় বছরের জেল ছিল যে তাকে এখান থেকে রিপোর্ট করেছে? আপনার কি জানা আছে কয় বছরের? 3 বছর, 5 বছর বা 10 বছর হইছে? না, উনি কি অপরাধ করেছিলেন তার জন্য তার কতদিনের ক্রিমিনাল রেকর্ড আছে? কিছু ক্রিমিনাল রেকর্ড লাগে কি তান্ডে রিপোর্ট করতে বাংলাদেশে? আমি জানতে চাচ্ছি উনি কয় বছরের। ইংল্যান্ড। আপা, আপনি আমার কথা ভালো করে শুনেন, তারপরে আমি উত্তর দিব। আপনি বলেন তার কয় বছরের জেল হয়েছিল, কয় বছর খেটেছে তা না, জেল হয়েছিল কয় বছরের? 4 বছর। 4 বছর হলে ওনার কিন্তু লাইফ লং ব্যান, উনি কিন্তু লাইফে এ দেশে আসতে পারবে না। যদি আসতে হয় আগে উনাকে লিখতে হবে, লিখে ওই ডিপোর্টেশন অর্ডার যেটা আছে, যে ডিপোর্টেশন যে ব্যান, সে ব্যানটা তাকে লিফট করতে হবে। যদি তাকে তার ব্যানটা লিফট করে দেয় তাহলে উনি আসতে পারবেন। কারণ 4 বছরের বেশি হলে, 4 বা 4 বছরের বেশি হলে লাইফ লং ব্যান।
আচ্ছা আর 4 বছরের কম হলে 10 বছর কোনো পর্যন্ত ওয়ে নাই নিজে থানদে মানে থান লাগে আমরা অ্যাপ্লাই করতাম পারমু? ওইটাই তো আমি আপনাকে বললাম, ওইটা হচ্ছে প্রথমে তার এই যে ডিপোর্টেশন যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনটাকে লিফটিং করার জন্য আপনাকে লিখতে হবে। এটা কি বলে রিভোক? এটাকে আপনাকে লিখতে হবে, হ্যাঁ আপনাকে এটাকে রিভোক করাতে হবে, কারণ যতদিন এটা ইন প্লেস ততদিন হবে না, এটাকে করতে হবে। কোনো কি অ্যাপ্লিকেশন ফর্ম বা কোনো ফর্ম নাই, এটাকে আপনাকে লিখে আপনি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে এটাকে আপনাকে লিখতে হবে এবং বলতে হবে কি কারণে আপনি চাচ্ছেন যেটা রিভোক হোক। এটার পরে তারা কনসিডার করে দেখবে, কারণ ওনার কিন্তু লাইফ লং ব্যান। আচ্ছা এটা কিভাবে করতে হবে? এটা আপনি এটা এদেশেও অ্যাপ্লাই করতে পারেন অথবা বাংলাদেশেও আপনি লিখতে পারেন, করলে এটা এদেশের হোম মিনিস্ট্রিতে আসবে, তারা তখন এটা কনসিডার করবে এবং অনেক সময় নেবে, 6 মাস 1 বছর 2 বছর সময় নিতে পারে। তারপরে তারা ডিসিশন নেবে যে ব্যানটা উইথড্র করবেই কি করবে না। আচ্ছা বুঝছি। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা সাজেস্ট করব প্রোগ্রামের পক্ষ থেকে যে আপনি একজন এক্সপার্ট লয়ারের সাথে আপনি পরামর্শ করবেন, করে আপনারা অবশ্যই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আছি ভালো। ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য এবং আপনার প্রশ্নটা করুন। আপনাদের প্রোগ্রাম আমরা সবসময় দেখি, উপকৃত, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হইল, আমার এক ছেলে বাংলাদেশে জন্ম নিছে, 3 মাস হইছে। জি। তো আমি ব্রিটিশ, তো আমার ছেলেকে ব্রিটিশ মানে বানাইতে হইলে কিভাবে করতে হইব? আমি গতদিন প্রশ্নটা করছিলাম, বাট আমি ক্লিয়ার হইছিলাম না। আপনার যেটা হবে, আপনার ছেলে কিন্তু ব্রিটিশ, কারণ আপনি আচ্ছা আগে আপনি আমার বলেন আপনি কিভাবে ব্রিটিশ হয়েছেন? আমি ন্যাচারালাইজেশন ব্রিটিশ। জি, তাহলে কি হবে, আপনার সন্তানের যখন জন্ম হয় ওই সময় কি আপনি ব্রিটিশ ছিলেন? জি জি জি, তাহলে আপনার সন্তান কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশ। তার জন্যে আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র তার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, ব্রিটিশ পাসপোর্ট। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হইলে কত লাগবে? পাসপোর্টের ফি লাগবে অনেক কম, বোধহয় আপনার 75 পাউন্ড বা 80 পাউন্ডের মতো লাগবে। আর যেটা লাগবে যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন ঢাকাতে অথবা সিলেটে অ্যাপ্লাই করবেন। ওই অ্যাপ্লিকেশনটা এদেশে আসার পরে এটা নর্দার্ন আয়ারল্যান্ডে এটা আপনার হবে, ডিসিশন হবে বেলফাস্টে অথবা স্কটল্যান্ডে গ্লাসগোতে, এই দুই জায়গার যে কোনো এক জায়গাতে এটা ডিসাইড হবে। তো আপনি দেখবেন ওভারসিজ পাসপোর্ট অ্যাপ্লিকেশন বলে 4 পাতা একটা ফর্ম আছে, ওই ফর্মটা আপনি ফিল আপ করবেন এবং ওটার সাথে আর অনেক কিছু ডকুমেন্ট দেবেন, যেমন আপনার ওয়াইফের যখন প্রেগনেন্সি ছিলেন তার লাস্ট 3 মাসের ওইটা আপনি দেবেন, বার্থ সার্টিফিকেট দেবেন, আপনার ব্রিটিশ পাসপোর্টের প্রতিটা পেজের আপনি কালার ফটোকপি করে আপনি দেবেন, আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের কপি দেবেন, তারপরে আপনার ওয়াইফ এবং বাচ্চা যে ওই অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসের 3টা প্রুফ আপনি দেবেন, আপনাদের ম্যারেজের সার্টিফিকেট দেবেন। মোট 8টা ডকুমেন্ট লাগবে বাচ্চার। 3টা প্রুফ, এই অ্যাড্রেসে 3টা প্রুফ কি 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 কি? উনি যে ওই অ্যাড্রেসে যে আপনার ওয়াইফ আর বাচ্চা থাকে সেটার প্রুফ। একটা হতে পারে আপনার লোকাল মিউনিসিপ্যালিটি কমিশনার বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, যিনি তাদেরকে চেনেন, তিনি বলবেন যে এই অ্যাড্রেসে তারা থাকে। তারপরে বিভিন্ন চিঠিপত্র বা হসপিটাল থেকে যে চিঠি আসছে, বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে, পারলে হসপিটাল থেকেও তার ওই বার্থ সার্টিফিকেট একটা আপনি দিয়ে নেবেন। আর আপনাদের যদি সম্ভব হয় তবে অ্যাজ এ ফ্যামিলি একটা ছবি আপনি দেবেন, যদি সম্ভব হয়। না থাকলে আপনি এটা না দিলেও চলবে। ওই অ্যাপ্লিকেশনটা কি আমি ওই দেশ থেকে করব না বাংলাদেশ থেকে করব? এটা জমা দিতে হবে বাংলাদেশে। বাংলাদেশে জমা দিব? জি। আচ্ছা, ওই দেশ থেকে মানে করতে পারবো না? না। আচ্ছা, তো আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, ওই যে আপনাদের যে বর্তমানে যে একটা ওয়ার্ক পারমিট বাড়িয়েছে সামনে জানুয়ারিতে, রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিট হবে, ওটা কি টেকওয়ে এলিজিবল না? ভাইয়া আগে একটা জিনিস দেখেন, এটা নতুন কোনো কিছু কিন্তু হয় নাই। ওয়ার্ক পারমিট আগেও ছিল, এখনো আছে। পার্থক্য হয়েছে এই যে আগে যে বেতনটা ছিল সেখান থেকে বেতন একটুখানি কমানো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে সেটা হয়েছে আগে একটা রেস্ট্রিকশন ছিল যে আপনি সারা ওয়ার্ল্ড থেকে 20,900 বেশি আনতে পারবেন না, কিন্তু এখন এটা আর কোনো সংখ্যা নেই, আনলিমিটেড। কিন্তু এটার অর্থ এই না যে আপনি রাস্তাঘাট থেকে যাকে তাকে ধরে ধরে নিয়ে এদেশে নিয়ে আসবেন, এরকম কিন্তু নয়। এটা ডিপেন্ড করবে, অবশ্যই আনতে পারবে, টেকে আনতে পারবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার টেকওয়ে আগে লাইসেন্স নিতে হবে। জি, এখন লাইসেন্স নিতে গেলে তারা অনেক কিছু দেখবে আপনার টেকওয়ে
কেমন বিজনেস, কয়টা স্টাফ আছে। তারপরে যখন আপনি স্টাফের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন প্রশ্ন উঠবে যে তোমার যদি আপনার টেকওয়ে খুব ভালো বিজনেস না করে, প্রশ্ন করতে পারে তোমার টেকওয়ে তো এমনিতেই তো খুব ছোট বিজনেস করে, তোমার বাইরে থেকে এত পয়সা দিয়ে স্টাফ আনা দরকার কি। সেকেন্ডলি তারা আপনার অন্য অন্য স্টাফদের বেতনটা তারা দেখবে, দেখে বলবে তুমি তো কাউকেই এখানে 100-150-200 পাউন্ডের বেশি বেতন দাও না, তুমি বাংলাদেশ থেকে 25,000 পাউন্ড দিয়ে তুমি কেন স্টাফ আনবে। আবার প্রশ্ন করবে তোমার এখানে সবাই কাজ করে পার্ট টাইম, তুমি তাদের কারোর আবার বাড়াই দাও না কেন। তো এই জন্য এটা তারা যেটা বারবার করে বলতেছে দেয়ার হ্যাজ টু বি জেনুইন ভ্যাকেন্সি। এটা জেনুইন ভ্যাকেন্সি ফুলফিল করার জন্যে জেনুইন জবে আসবে বাংলাদেশ থেকে। আচ্ছা কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন ভাই রয়ে গেছে ভাই, আমি ভুলে গেছিলাম। জি, যদি ওই যে ব্রিটিশ বাচ্চাকে ব্রিটিশ বানালে যদি কোনো ওয়ার্নিং বা কোনো কোয়েশ্চন থাকে আমার নামের মধ্যে, তাহলে এটা আপনার সাথে তার কোনো সম্পর্ক নাই, তবে এই বাচ্চার পাসপোর্ট করতে 8-9 মাসের মতো সময় লাগবে। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন, একটু জোরে বলতে হবে। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে আমি এখন 10 ইয়ার্স পার্টনার রুটে আছি। জি, আমি ভিসা পাইছি ফেব্রুয়ারিতে। তো আমি 5 বছর রুটে ঢুকতে যাচ্ছি। তো 5 বছর রুটে ঢুকার পর আমি আইলার করবো। তো আমার কোয়েশ্চেন হচ্ছে 10 বছর এটা ঢুকার আগে আমার ওভার স্টেজ ছিল। যদি আমি 5 বছর রুটে ঢুকে দেন আইলার করি, এরপর কি আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো যেহেতু আমার ওভার স্টেজ আছে? ভাইয়া আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। যদি এখন আপনি 5 বছরের রুটে যান, আপনার স্পাউস যদি ব্রিটিশ হয় তবে আপনি 18,600 ইনকাম দেখালে আবার আপনি FRM অ্যাপ্লিকেশন দিয়ে আপনি তখন আড়াই করে 5 বছরের রুটে আপনি যেতে পারবেন। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় লাস্ট 10 ইয়ার তারা চেকিং করবে। লাস্ট 10 ইয়ার যদি তারা চেকিং করে এবং যদি তারা দেখে যে 10 ইয়ারের ভিতরে কোনো একটা পিরিয়ডে আপনি ওভার স্টেজ ছিলেন এবং সেই পিরিয়ডটা যদি 28 ডেজের বেশি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে রিফিউজ করতে পারে। তাদের ডিসকাশনও আছে, যদি তারা মনে করে আপনি যদি ব্যাখ্যা দেন এবং তারা মনে করে যে আপনার ডিসকাশন তারা মানে এক্সারসাইজ করবে, তাহলে তারা আপনার পক্ষে এটা দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, প্রিয় কলার, আপনি কি আপনাদের শুনতে পাচ্ছেন? রেজা ভাই, আমরা এক দুইটা একটু আপডেট দিয়ে দেই এই ফাঁকে। আমরা অনেক কল আবার নিব সময় করে। আপনি যে আপডেটের কথা বলছিলেন ইউ এর ব্যাপারে, যেটা বলতে যাচ্ছিলাম যে মনে রাখতে হবে 31শে ডিসেম্বর কিন্তু কাটিং পিরিয়ড, কাটিং অফ। রেজা ভাই, এটার আগে যে বিষয়টা নিয়ে 2-1 দিন থেকে খুব মানে মিডিয়াতে খুব তোড় চলছে যে বরিস জনসন যেটা বললো যে নো ডিল ব্রেক্সিট সম্ভাবনা, এই বিষয়টা আসলে কি মিন করছে? মিল হচ্ছে আমরা ইউরোপের সাথে কোনো ফ্রি মুভমেন্ট বা ফ্রি লেবার মুভমেন্ট এটা নিয়ে কোনো ডিল ছাড়াই জি আমরা একেবারে স্টেট ব্রেক হয়ে যাবে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে আর খারাপ? ক্ষতিকর হবে, কারণ আমরা তো যেটা সবসময় বলা আসা হয়েছিল যে আমরা সবচেয়ে ভালো, কারণ আমাদেরও অনেক নাগরিক কিন্তু ইউরোপে আছেন। জি, একটা রেসিপ্রোকাল অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। জি, ডিলে না হলে ট্যারিফের ব্যাপার হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমরা এমনিতেই কোভিড-19 এর কারণে অনেক ক্রাইসিসের একটা থ্রেট আছে। জি, এর সাথে আবার এটা অ্যাড হয়ে যাবে। জি, ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি যেই আপডেটের কথা বলছিলেন সেই আপডেটটা আমরা চলে আসছি। জি, 31শে ডিসেম্বরের ভিতরে যারা এখন এই দেশে ইউ নাগরিক বা তাদের ফ্যামিলি মেম্বার আছেন, তাদের অবশ্যই সেটেল প্রিসেটেল স্ট্যাটাসের জন্য তারা অ্যাপ্লাই করে নেন। বা যারা আসতে চাচ্ছেন এদেরকেও কিন্তু 31 অক্টোবর মধ্যে 31 ডিসেম্বর আসতে হবে। মনে রাখতে হবে সরকার 30শে জুন পর্যন্ত একটা সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন করার, কিন্তু যারা 31শে ডিসেম্বরের ভিতরে এদেশে আসবে তারাই একমাত্র এটার বেনিফিট পাবে। 30 জুন 2021। জি, আচ্ছা, এখানে একটা কিন্তু ক্যাচ আছে। ধরো কেউ 30শে ডিসেম্বর এদেশে আসলো, জি, বা 31শে ডিসেম্বর আসলো, এসে পরের দিনই 1 জানুয়ারি সে অ্যাপ্লাই করে দিল। জি, করে দিয়ে বললো যে আমি তো এখানে আছি। মনে রাখতে হবে যেখানে কিন্তু ইউ রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো টিটি রাইট এক্সারসাইজ করছো কিনা এটা কিন্তু প্রমাণ দেখানোর দরকার নাই। জি, এখন এখানে একটা ক্যাচ আছে, এখানে বলেছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ পিরিয়ড অফ রেসিডেন্স। এটা কিন্তু কোথাও ডিফাইন করা নাই। পিরিয়ড রেসিডেন্স মিন্স হচ্ছে কতদিন আমরা এখানে থাকতে হবে, ওই এরকম বিষয়টা কোনো কিছু নাই।
তারপরে প্রশ্ন হচ্ছে লাস্টে যদি কেউ আসে সে যদি তাকে যদি কোনো কেস ওয়ার্ক আটকে দিয়ে বলে যে ইউ হ্যাভেন বিন হিয়ার বিফোর, তুমি মানে সাফিসিয়েন্ট টাইম দিয়ে থাকো নাই, জি আটকাতে পারে, আবার নাও আটকাতে পারে। ফলে এই জিনিসটা কিন্তু তোমার ক্লারিফাই মানে আমাদের সাজেশনটা থাকবে যে কেউ যদি আপনারা স্টিল প্ল্যান করেন আসার জন্য অবশ্যই একটু টাইম নিয়ে একটু আগে চলে আসেন, তাহলে যে এই কোশ্চেনটা অ্যাট লিস্ট যেন রেইজ করতে না পারে। আরেকটা ইস্যু এখানে বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরো যারা রেজিস্ট্রেশন করলো না, জি তাদের কি হবে? তারা কিন্তু একটা ডিফিকাল্ট, তারা আগে এসেছে কিন্তু তারা হয়তো কোনো সামহাউ কারণ অনেকের মনে করেছে একটা ভুল ধারণা আছে যে একবার 5 বছর থাকলে 4 বছর থাকলে আর রেজিস্ট্রেশন দরকার নাই। জি, এটা একটা ভুল ধারণা। এটার জন্য কিন্তু মানে তাকে রেকর্ডের মধ্যে আসতে হবে, প্রি-সেটেল অথবা সেটেল করতে হবে, বড় একটা মুশকিলের মধ্যে তারা কিন্তু পড়ে যাবে। আচ্ছা, আর কি হবে যদি মানে আমরা ব্রেক্সিটের পরে, তখন কি হবে? ব্রেক্সিটের পরেরটা আমি একটু পরে আগে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যদিও আমাদের খুবই হার্শ মনে হচ্ছে যে একজন ভদ্রলোক 31 জানুয়ারি ডিসেম্বরের মধ্যে আসলো, হি ইজ গেটিং হি ইজ এন্টাইটেলড এভরিথিং, আপনার পাবলিক ফান্ড যে বিষয়টা নিয়ে আমাদের অনেকে হয়তো চিন্তা করেন আসার ক্ষেত্রে, যে আমি এরকম অনেকে শুনেছি যে ফ্রান্সে আমি খুব ভালো আছি, এখানে তো পাবলিক ফান্ড একটু বেশি পাচ্ছি, হোয়ারেজ লন্ডনে আসলে একটু ফান্ড কমে যাচ্ছে বিভিন্ন কাটাকাটির কারণে। তো অনেক ব্যালেন্স করে অনেকে আবার আসে। তো এই বিষয়টা আর কি যে একজন ভদ্রলোক 31 ডিসেম্বরের মধ্যে সে এসে ক্লেম করতে পারলো, হোয়ারেজ আপনি যেটা বললেন যে জুন 30 জুনের মধ্যে ওই যারা ওই টাইমটাতে আছে জানুয়ারি থেকে জুনের মধ্যে, তারা তো এই ক্লেমটা করতে পারছে। জানুয়ারি থেকে যদি কেউ জানুয়ারি পরে আসে সে কিন্তু আর ইউ রেজিস্ট্রেশনের মধ্যে সে পড়বে না, তখন সে নতুন ইউ রুলস এর মধ্যে পড়ে যাবে। ওই যে সে থাকতে পারবে 3 মাস, জি 3 মাসের বেশি থাকতে গেলে তাকে অ্যাপ্লাই করে 3 বছরের ভিসা নিতে হবে, জি, এবং কোনো সেটেলমেন্ট নাই, কোনো সেটেলমেন্ট। এবং এই যে আমরা যে নতুন, এই যে আমাদের ভাই নতুন টিআর ট্যুর কথা বলছেন, পয়লা জানুয়ারি উনি আসলে পয়লা জানুয়ারি থেকে কিন্তু ইউদের জন্য, জি এই কারণে তারা পয়লা জানুয়ারি করেছে, কারণ পয়লা জানুয়ারির পরে ওই ডোমেস্টিক লেবার মার্কেট টেস্টের ওই টেস্টটা থাকছে না, ওই টেস্টটা থাকছে না, তখন সবার সেম হচ্ছে, তখন ইউ বলে আমাদের কোনো সেপারেট কোনো ক্যাটাগরি আর থাকছে না। জি জি, আপনি যে কথা বলছিলেন আরেকটা আপডেট যে দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তোমার এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাসাইলাম সিকারদের আমরা জানি যে কোভিডের কারণে সব ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে, জি এখন 40,000-এর বেশি অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র ওয়েট করছে জি তাদের কবে ইন্টারভিউ হবে। এবং এটা তো জেনে রাখো যে ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 360 অনুযায়ী যদি কেউ 1 বছরের বেশি ওয়েট করে তবে সে কিন্তু কাজের পারমিশন পায়, এবং অনেকে কিন্তু পাচ্ছে। কিন্তু এই ওয়ার্ক রাইটটা কি? এটা কিন্তু যে কোনো কাজের জন্য নয়, এবং এটা নিয়ে একটা প্রচন্ড ভুল বোঝাবুঝি চলছে, এবং আমাকে বহুত লোক চ্যালেঞ্জ করেছে এবং তারা বলেছে আমি তো রেস্টুরেন্টে কাজ করছি, আমি হাজদা অ্যাপ্লাই করবো ইত্যাদি ইত্যাদি। আমি বলেছি যে তুমি তোমার চিঠিটা নিয়ে আসো, চিঠিতে পরিষ্কারভাবে লেখা আছে যে শর্টেজ ক্যাটাগরি জব, এবং যে এআরসি কার্ড পাচ্ছে সেই এআরসি কার্ডও কিন্তু শর্টেজ ক্যাটাগরি জব। তো অন্য কোনো জবে গেলে তুমি কিন্তু ইমিগ্রেশনের রুল ব্রিচ করছো, এবং ব্রিচের কারণে কিন্তু পরবর্তীকালে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে, এটা মনে রাখতে হবে। এখন তারা যেটা বলতে চাচ্ছে যে তারা এটাকে একটা প্রাইভেট কোম্পানিকে ভার দিয়ে দেবে এই ইন্টারভিউগুলো করা। আমি কিন্তু এর তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি আমরা মনে করি যে এটা পুরো লয়ার কমিউনিটির প্রতিবাদ করা উচিত, কারণ আমরা এমনিতেই দেখি যে অনেক সময় হোম অফিসের কেস ওয়ার্কাররাও কিন্তু প্রপারলি ট্রেন্ড আপ হয় না, আননেসেসারি 300, 400, 500 প্রশ্ন করে, এবং অনেক সময় অনেক সংবেদনশীল বিষয়, অনেক স্পর্শকাতর বিষয়ে তারা প্রপারলি অ্যাড্রেস করে না, ইগনোর করে যাচ্ছে, বা তারা এমনভাবে প্রশ্ন করে যেটাতে ক্লায়েন্ট আপসেট হয়ে যায়, বা টর্চারের ভিকটিম, রেপের ভিকটিমদেরকে অনেক সময় তারা প্রপারলি তারা প্রশ্ন করে না। সেখানে একটা বাইরের একটা কোম্পানিকে দিয়ে যাদের কোনো রকম লিগাল এক্সপিরিয়েন্স নাই, এটা তো ভয়াবহ হবে বলে আমি মনে করি। অ্যাসাইলাম নিয়ে তো আমরা আগের প্রোগ্রামে বলেছি যে আমি রিসেন্টলি একটা গার্ডিয়ান একটা নিউজ দেখেছি যে আমাদের প্রীতি প্যাটেল বলছেন যে উনি অলরেডি 2টা শিপ হায়ার করার বিষয়ে, এটা আটলান্টিকে না কোথায় থাকবে, 600 মাইল দূরে তারা একটা দ্বীপে নিয়ে যাবে, এই বিষয়গুলো কি আসলে কি প্র্যাকটিকেবল নাকি? এটা প্র্যাকটিকেবল হতে পারে, যেমন অস্ট্রেলিয়াও কিন্তু তাদের ইয়েদেরকে অ্যাসাইলাম সিকারদেরকে দূরে নিয়ে যায়, সেই কথাটাই ওখান থেকে কপি করে হয়তো এবং আমি জানি এটা কি আমাদের হিউম্যান রাইটস বা ট্রিটি রাইটস এর মধ্যে আগে যাচ্ছে না? ট্রিটি রাইটস সাথে কোনো সম্পর্ক নাই। প্রীতি প্যাটেল উনি কিন্তু বলেছেন যে
নতুন বিল আসবে অ্যাসাইলামের পরে, জি জানুয়ারিতে আসবে। তো সেখানে দেখা যাবে খুব টপ মেজার এখানে আসবে। জি এবং এটার কারণে যেটা হবে যে যেহেতু আসলে এখানে সমস্যাটা দাঁড়িয়েছে এই যে আমরা যদিও নিজেরা দীর্ঘদিন ধরে অ্যাসাইলাম নিয়ে কাজ করি, হিউম্যান রাইটস নিয়ে আমরা কাজ করি, জি আমরা যেটা দেখেছি বা আমরা নিজেরাও স্বীকার করতে বাধ্য হব যে এই হিউম্যান রাইটস কনভেনশন এবং রিফিউজি কনভেনশনকে প্রচুর অপব্যবহার করা হয়েছে। জি এই অপব্যবহার করার কারণে আজকে গভর্নমেন্ট যে এরকম একটা কঠিন একটা ইয়েতে নিয়ে গেছে, জি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক জেনুইন অ্যাসাইলাম সিকাররা কিন্তু সাফার করবে। কিন্তু এই কথাটা প্রীতি পারুল একটা জায়গায় বলছে যে যেভাবে হচ্ছে আপনার যেমন থেমস পাড়ে দিয়ে বা আমাদের যে ডোবারে এখান দিয়ে রিসেন্ট টাইমে যেই প্রচুর নাম্বার অফ পিপল এসেছে, এই জন্যই সে হচ্ছে যে এনকারেজ হচ্ছে যে নতুন কোনো রুলস নেওয়ার জন্য। এটার পিছনে কারণ হচ্ছে কি, যেমন ধরো অ্যাসাইলাম জিনিসটা কি, আমার দেশে আমার জীবনের হুমকি, অতএব আমি একটা সেফ কান্ট্রিতে যেতে চাই। এখন সেখানে প্রশ্ন হচ্ছে যে আমার এই চয়েস আছে কিনা, আমি সেফ কান্ট্রিতে যাব, আমি কি আমেরিকাতেই যাব, কানাডায় যাব কিংবা নয়। মনে রাখতে হবে পৃথিবীতে যে অ্যাসাইলাম যারা রিফিউজি এদের 90% কিন্তু আন্ডার ডেভেলপ কান্ট্রিতে থাকে। ধরো বাংলাদেশে আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা এতদিন ধরে আমরা রেখেছি, খাওয়াচ্ছি, সাহায্য দিচ্ছি। তাদেরকে বিহারিরা বংশ পরস্পরে ধরে আমাদের দেশে আসে। বিহারিদেরকে যে ক্যাম্পে রাখা হয়, ক্যাম্পের নাম জেনেভা ক্যাম্প। কেন জেনেভা ক্যাম্প মানে যেহেতু রিফিউজি কনভেনশনটা একটা জেনেভাতে সাইন করা কনভেনশন, এবং সেই ওই কনভেনশনের আন্ডারে তাদেরকে ক্যাম্প করে এই ইউএনএইচসিআর হিউম্যান রাইটস কমিশন তারা সাপোর্ট দেয়। বাংলাদেশে জেনেভা ক্যাম্প, ওই ক্যাম্পের নাম জেনেভা ক্যাম্প, ঠিক আছে। তো এখন বাংলাদেশ কিন্তু অনেক, বাংলাদেশ মতো একটা গরিব একটা দেশ, এত লক্ষ লোককে অ্যাকোমোডেট করেছে, এতদিন ধরে তারা কিন্তু করছে। আমরা যদি লেবাননের কথা বলি, কি পরিমাণ প্যালেস্টাইন, কি পরিমাণ সিরিয়ান সেখানে বসবাস করছে, টার্কির কথা ধরি কি পরিমাণ তারা সেখানে বসবাস করছে, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি দেখি, সোমালিয়ার মতো দেশে তারা কি রকম পরিমাণ লোক তারা রাখছে, এবং পাশের দেশ যেগুলো আছে তানজানিয়া কি পরিমাণ সোমালিয়ানা সেখানে আছে, ইথিওপিয়াতে, ইরিট্রিয়াতে, ইথিওপিয়াতে কি পরিমাণ ইয়ারা আছে। সেই হিসেবে তো উন্নত ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা সমস্যা হয় সিরিয়াতে। তবে তুমি লেবাননে না গিয়ে এত দূর পাড়ি দিয়ে, এবং তাও তুমি ইউরোপের গ্রিসে নেমে গ্রিস থেকে আরো 10টা কান্ট্রি ঘুরে গিয়ে তারপর ওখান থেকে ফ্রান্স হয়ে এখানে আসা, তার ফলে তারা তখন বলছে যে তুমি তাহলে জেনুইন রিফিউজি নও। জেনুইন রিফিউজি তার প্রথম সেফ ডেস্টিনেশনেই সে অ্যাসাইলাম ক্লেম করবে। তো এটার কারণে পিটি প্যাটেলের এটা, কারণ ব্রিটেন তো একেবারে শেষ প্রান্তে, কন্টিনেন্টের শেষ প্রান্তে। তো সেক্ষেত্রে ব্রিটেনের প্রশ্ন হচ্ছে যে তুমি তাহলে এখানে কেন আসবে, তুমি তো আসার পথে যে কোনো জায়গায়। রাজা ভাই, আরেকটা বিষয় যেটা আমরা গত প্রোগ্রাম হয়তো আলোচনার সুযোগ পাই নাই, যে প্রীতি পাটল ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমাদের যে কমিউনিটি লয়ারদেরকে উনি একটু ইন্ডিকেট করেছেন, এই বিষয়টা আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারি? এখানে কতগুলো জিনিস এখানে দেখতে হবে। আমরা যদি এখন কোর্টের পরিস্থিতি আমরা দেখি, কোর্ট কিন্তু প্রায়ই জুডিশিয়াল রিভিউ করার জন্য আমাদের লয়ারদেরকে কোর্টে ডেকে নিয়ে যায়, শোকজ করে, হুমকি ধামকি দেয়, বলে যে এই ম্যাটারগুলি তুমি করো, তুমি শুধুমাত্র একজন অবৈধ লোককে এই দেশে রাখার জন্যে তুমি এই ধরনের ফাইট করছো। সবচেয়ে বড় কথা যে এটার ভিতরে মানে কতদূর একটা লয়ার যেতে পারে বা যাওয়া উচিত, যেহেতু এর কোনো ডিমার্কেশন নাই, এর কোনো লাইন টেনে দেওয়া হয়নি। আমি মনে করতে পারি যে একজন লোক যার দেশে ওয়াইফ আছে, বাচ্চা আছে, যাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমি মনে করতে পারি এটা অন্যায়। আমি এর জন্য হয়তো হাইকোর্টে যেতে পারি, কারণ হাইকোর্ট আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কাস্টোডিয়ান অফ হিউম্যান রাইটস, তাই না? আমরা তো হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করার জন্যই সেখানে যাব। সেখানে যদি হাইকোর্ট মুখ ফিরিয়ে নেয়, বলে না হোম সেক্রেটারি ডিসাইড করছে, আমরা জানি হোম সেক্রেটারির ডিসিশন কতবার সেটা রং হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে দেশ থেকে বার করে দেওয়ার পরেও কোর্টই আবার নির্দেশ দিয়েছে ফিরিয়ে আনো। ফলে এ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যান্টি ইমিগ্রেন্ট এনভায়রনমেন্ট, বিশেষ করে কনজারভেটিভরা ক্ষমতা আসার পর থেকে এটার প্রভাব জাজদের উপরে কিন্তু পড়েছে। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে জাজদেরকে ডেকে নিয়ে কিংবা লয়ারকে ডেকে নিয়ে 60,000 পাউন্ড ফাইন করা হয়েছে, 50,000 পাউন্ড ফাইন করা হয়েছে। এটা তো একটা প্রপার
জি একটা প্রপার আমরা সেই ক্ষেত্রে যে আমাদের প্রোগ্রাম থেকে আমরা কি বলতে পারি যে না আমরা বলবো যে এটা অত্যন্ত দুঃখজনক, এটা যেটা করা উচিত একটা গাইডলাইন দিয়ে দেওয়া উচিত সেটা কখন আমরা ইন্টারফেয়ার করতে পারবো, কখন আমাদের পারা উচিত নয়। এটা তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অবজারভেটরি বডি আছে, অনেকগুলো বডি আছে, আমরা যেখানে ক্লিয়ারলি দেখছি যে এক্সাম্পল আমি তোমাকে দিলাম, একজনের 4 বাচ্চা আছে, স্ত্রী আছে, তাকে তুমি পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, যদি তুমি তাকে দেখাও যে তার প্রত্যেকটা রাইট ঠিক মতো ইনভোক করার পরে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রে দেখা গেল যে তাকে অ্যাপিলের রাইট না দিয়েই তাকে ফেরত পাঠানো হচ্ছে। তো এরকম ক্ষেত্রে এটা হবে। অবশ্যই এটাও আমার মনে রাখতে হবে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে যেহেতু অ্যাসাইলাম সিস্টেমটাকে প্রচন্ডভাবে অ্যাবিউজ করা হয়েছে, সেই কারণে অনেকেই বলতে চাচ্ছে যে তোমরা তো আসলে ওদের কথা তার ফেস ভ্যালুতে তুমি মেনে নিচ্ছ। তুমি মেনে নিচ্ছ যে একটা লোক থেকে আফগানিস্তান থেকে আসা মাত্র এসে তালেবান দ্বারা নিজের দেশ, দেখো হতো না, সে হয়তো এখানে শুধুমাত্র ইকোনমিক লাইফের জন্য সেই দেশে আসলো। তো এই জন্য এই দুটোর ভিতরে একটা ব্যালেন্স করতে হবে এবং একটা সুন্দর একটা লাইন থাকতে হবে যে কি হওয়া উচিত, কি হচ্ছে না। তবে একটা জিনিস আমি মনে করি এখন ভালো করেছে ইন্টারভিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম ইন্টারভিউর আগে তারা স্টেটমেন্ট আগে কোশ্চেনারিজ নিয়ে নিচ্ছে। এটা খুব ভালো হচ্ছে, কারণ এটাতে আগে কিন্তু আমরা দেখতাম অনেক সমস্যা, এবং এই ক্ষেত্রে আগে থেকে ক্লায়েন্টরা প্রিপারেশন নিয়ে নিতে পারছে। জি, আর কোন আপডেট কি আমরা আপাতত আর নাই। আমরা কিছু আপডেট দিব মাঝে মাঝে, বাট চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের দর্শকদের মাঝে। আমাদের লাইনে কে আছেন? হ্যালো কলার, আমাদের কলার ড্রপ করেছে। আমরা কি বলেছি যে তোমার এই 27 অক্টোবর থেকে হেলথ সার্চার্জ 624 হয়ে যাচ্ছে? জি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় নাই। 27 তারিখ থেকে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। এখন যেটা 400 পাউন্ড করে আছে, এটা হয়ে যাবে 624 পাউন্ড। একমাত্র স্টুডেন্টের জন্য একটু সুবিধা আছে, এটা 470 পাউন্ড হবে। স্টুডেন্ট এই 770 কি প্রতি বছর? এক বছরে 470। একজন স্টুডেন্ট এখন যদি 3 বছরে ভিসা আসে তাহলে তো তাতে অনেক টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি মনে করো যারা অন্য গ্রাউন্ডে অ্যাপ্লাই করবে, FLRM, FLRP, তাদের 624 করে পার ইয়ার 624 করে। তাহলে FLRP তে যদি কেউ 2.5 বছরের জন্য অ্যাপ্লাই করে 1560 পাউন্ডের মতো লাগছে। তার মানে তো অনেকেই ফান্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে পারছেন না। রাজা ভাই, আমরা এটা নিয়ে একটু ডিটেইলস কথা বলবো। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া, একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি, অবশ্যই করুন। আমি আমার ওয়াইফ FLRP একটা অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, এখন এবার এক্সটেনশনটা করব। তো এবার কিভাবে এক্সটেনশন করতে হবে? আমার কোনো আপনি এটা অনলাইনে করবেন ভাইয়া, আপনি এটা অনলাইনে করবেন। যদি 27 তারিখের আগে করেন তাহলে আপনি ওই যে আপনার ফি একটু কম হবে। 27 তারিখের পরে করলে আপনার ওই যে ফি হয়ে যাবে পার ইয়ারের জন্য 624, তার মানে 624 গুণ 2.5, আপনার প্রায় 1560 পাউন্ডের মতো আপনার পড়ে যাচ্ছে। এবং সেটার সাথে আপনি আরও 1033 পাউন্ড প্লাস 19 পাউন্ড 20 পেনি, অর্থাৎ প্রায় আপনি 3000 পাউন্ডের মতো আপনার পড়ে যাচ্ছে খালি অ্যাপ্লিকেশনে। তো আপনি এটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করে আপনি পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করার পরে ওরা আপনাকে ইমেলে জানাবে। কারণ আপাতত কোভিডের কারণে ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না, ফেস টু ফেস তারা ডকুমেন্ট নিচ্ছে না। এরপরে তারা আপনাকে বলবে হয় ডকুমেন্টগুলো আপলোড করতে অথবা বাই পোস্ট পাঠিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি ফিটা সাপোর্টিং ডকুমেন্টস কি দেওয়া লাগবে? সাপোর্টিং ডকুমেন্ট প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা দেই সেগুলো তো আপনি দেবেনই। ওনার পাসপোর্ট দেবেন, তারপরে আপনার পাসপোর্ট দেবেন। আপনাদের কি কোনো বাচ্চা আছে? হ্যাঁ, 2টা বাচ্চা আছে। বাচ্চাদের পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট সব দেবেন। সবচেয়ে বড় কথা, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনে যখন আপনি বিভিন্ন কলামগুলো ফুল কমপ্লিট করবেন, এরপরে অ্যাট দ্য এন্ড ওরা আপনাকে একটা ডকুমেন্টস চেকলিস্ট দেবে। ওই ডকুমেন্ট চেকলিস্টে যেগুলো আছে ওগুলো আপনি অবশ্যই দেবেন। ওর সাথে সাথে আপনারা যে একসাথে আছেন সেটার প্রুফ আপনারা অবশ্যই দেবেন। সম্ভব হলে আপনি একটা স্টেটমেন্ট লিখে দেবেন, লিখে দিয়ে বলবেন আমি এই অ্যাপ্লিকেন্টের স্বামী, আমরা একসাথে আছি, দীর্ঘদিন আছি, এইভাবে আছি, আমার বাকি জীবনটাও একসাথে কাটাতে চাই বলে একটা ডিক্লারেশন দিয়ে দেবেন। আপনাদের কিন্তু কনসেন্ট ফর্ম ওরা ওইখানে অ্যাপ্লিকেশন ফর্মের শেষে আপনাকে কনসেন্ট ফর্ম ডাউনলোড করতে বলবে এবং কনসেন্ট ফর্মগুলো ডাউনলোড করে আপনারা সাইন করে
আপনি কিন্তু পাঠিয়ে দেবেন অন্যান্য ডকুমেন্টের সাথে। যদি আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ দেয় তাহলে আপনি ফেস টু ফেস যেয়ে আপনি ডকুমেন্ট জমা দিয়ে দেবেন। যদি তারা বলে যে আপনার ওয়াইফের আগের বায়োমেট্রিক তারা ইউজ করবে, তখন আপনার টেলিফোনে একটা অ্যাপস ডাউনলোড করে আপনার ছবি তুলে পাঠিয়ে দেবেন, আর ডকুমেন্টগুলো আপলোড করে কিংবা বাই পোস্ট পাঠিয়ে দেবেন, ওরাই আপনাকে সাজেশন দেবে। তো এই প্রসেসিংটা কি ল্যাপটপ দিয়ে করা যাবে নাকি মানে কোনো হার্ড হবে না তো, মানে ঝামেলা হবে না? এটা আপনার ল্যাপটপ দিয়ে আপনার করা যাবে। আর আপনার যে কোনো মানে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কোনো লয়ার কাছে যেতে পারেন, কারণ এখন আপনি জানেন সব অ্যাপ্লিকেশানগুলি কিন্তু অনেক কমপ্লিকেটেড। একটু আধটু রং টং হলে দেখা গেল হয়তো হবে না, বাট অনেকেই কিন্তু নিজেরাই অ্যাপ্লিকেশান করছেন এবং ঠিকমতো করছেন। অনেকের কিন্তু আবার প্রবলেম হয়ে যাচ্ছে রং ফর্মে অ্যাপ্লিকেশান করে দিয়ে অ্যাপ্লিকেশনটা এন্ডে যখন যাব তখন কোনো কিছু ডাউনলোড করতেই হবে নাকি কোনো কিছু ডাউনলোড না করলেও হবে? কোনো কিছু ডাউনলোড করতে হবে না, খালি আপনার ওই ইয়েগুলি ডাউনলোড করতে হবে যে আপনি যেখানে সাইন করবেন, কনসেন্ট ফর্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কল্যাণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আপনাকে সাজেস্ট করছি আপনি অবশ্যই একজন অভিজ্ঞ লয়ারের সাহায্য নেবেন এবং হেল্প নেবেন, পরামর্শ নেবেন, তাহলে হয়তো আপনার ভুল করার সম্ভাবনাটা একটু কম থাকবে, এটা আমরা সাজেস্ট করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে গিয়া, আমি আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পেয়ে গেছি, এখন আমি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। তো চেক ইন সার্ভিস থেকে আপনার একটা অ্যাপ্লিকেশন নিয়ে আইছি পোস্ট অফিস থেকে। এখন ঘটনা হচ্ছে আমি সেকশন 3 অ্যাপ্লিকেশন ফর্মে ওরা বলতেছে যে আমার পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, এটা কি সেন্ড করা লাগবে নাকি? আর আমি যদি সেন্ড করে দিই ওদের সাথে, আমি তো বাংলাদেশি পাসপোর্টটা রাখবার চাইছিলাম, তো ওইটা আমি কিভাবে কি করব? আপনি পাসপোর্ট পাঠালেও ওটা আপনাকে তারা ফেরত পাঠিয়ে দিবে। এই পাসপোর্ট তারা কখনো নষ্ট করবে না, পাসপোর্টটা রিটার্ন হবে, খালি আপনার বায়োমেট্রিক কার্ডটা তারা রেখে দেবে। ও আচ্ছা, আমি তো ন্যাচারালাইজেশন পাইছি, তো আমি তো কোনো বায়োমেট্রিক কার্ডটা দেই না তো আমাকে। না, আপনার এখন আপনার কিসে ভিসা আছে আপনার? আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন আছে। হ্যাঁ, ওইটা কি আপনার কার্ডে আছে নাকি পাসপোর্টে আছে? পাসপোর্টে আছে। হ্যাঁ, ওই আপনি পাসপোর্ট দেন, পাসপোর্টটা ওরা আবার আপনাকে ফেরত পাঠাবে, পাসপোর্ট তাহলে কখনো রিটার্ন করবে না। আচ্ছা, আমার তো এটা পাসপোর্ট রিনিউ এক্সপায়ার্ড হয়ে গেছে লাস্ট মান্থ, এটা কি রিনিউ করে দেওয়া লাগবে না, আপনি যেটা আনএক্সপায়ার্ড পাসপোর্ট দিলেও চলবে। আনএক্সপায়ার্ড দিলে ওরা পাঠিয়ে দিয়ে দেবে না? জি, থ্যাংক ইউ স্যার। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন কলার? জি শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটা করুন। প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের, বেসিক্যালি ওনারা দুজনই, উনি প্লাস ওনার ওয়াইফ হচ্ছে। একটু জোরে বলুন ভাই, আপনি অনেক আস্তে বলছেন। জি ভাই, আমি এবার ঠিক আছে, হ্যাঁ আপনার প্রশ্ন শুনছি। আমরা ফ্রেন্ডের জন্য ফোন করছি। উনি আর ওনার ওয়াইফ দুজনই অসুস্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো ওনার একটা মেয়ে আছে 3 বছর, যে স্কুলে যায়। তো ওনারা তো উনি গেছিল একটা অ্যাডভাইজারের কাছে, উনি অ্যাডভাইস করছে যে ওনার মেয়ে আর ওয়াইফকে দিয়ে সেপারেট যদি একটা অ্যাপ্লিকেশন করা যায়, প্রবলি অ্যাসাইলাম। মেয়ে যখন 7 হবে হয়তো তখন ওনার একটা ব্যবস্থা হতে পারে। ভাই, প্রথম যে দুটো জিনিস আছে, যে এই যে অ্যাডভাইজার ভিতরে কিছু ইথিক্যাল ইস্যু আছে। প্রথম ইস্যু হচ্ছে যে আপনার ফ্রেন্ডের ওয়াইফে যদি বাংলাদেশে কোনো থ্রেট না থাকে, কোনো লাইফ বা পার্সোনাল সিকিউরিটিতে কোনো রিস্ক না থাকে, তাহলে উনি অ্যাসাইলাম ক্লেম করতে পারে না। ওনাকে অ্যাসাইলাম ক্লেম করার অ্যাডভাইস দেওয়াটাও সঙ্গত নয়, কারণ উনি আসলে অ্যাসাইলামের যে রিকোয়ারমেন্ট সেটার মধ্যে উনি কিন্তু পড়েন না। আর বাচ্চা 7 বছর হলে উনি অ্যাপ্লাই করতে পারবেন যদি তখনও এই যে রুলটা থেকে থাকে। বাট আপাতত এই মুহূর্তে ওনাদের আসলে কোনো অ্যাপ্লিকেশন করার নাই। উনি অ্যাপ্লিকেশন করতে পারেন, করে দেখতে পারেন আউটসাইড দ্য রুলস, যে কম্পাশনেট এবং কম্পেলিং গ্রাউন্ডসে হোম অফিস ওনাদেরকে থাকার অনুমতি দেয় কিনা। না দিলে ওনাদের আসলে কোনো অ্যাপ্লিকেশন করার কোনো গ্রাউন্ড নাই। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হলো ভাই, আমি এই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট,
জি হ্যালো। জি জি আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, তো ভাই আমি বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করব, আমার বাংলাদেশি পাসপোর্ট। তো কি কি লাগবে ভাই? ভাইয়া আপনি যদি এটাকে আপনি করতে চান তাহলে আপনি এনটিএল ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, নো টাইম লিমিট। এই ফর্মটা দিয়ে অ্যাপ্লাই করবেন আপনার পাসপোর্ট দিয়ে, এবং আর তেমন কোনো ডকুমেন্টই তারা চাইবে না, হয়তো আপনাকে অন্য কোনো কিছু তারা চাইবে না, কিন্তু এনটিএল ফর্মে তারা বলে দিবে। মেন তারা খালি পাসপোর্ট চাইবে, কারণ আপনার পাসপোর্টই তো আপনার ভিসা, তাই না? হ্যালো, আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন ভিসা কি আপনার পাসপোর্টে? হ্যালো ভাইয়া, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? যাক, যদি আপনার পাসপোর্টে হয় তবে আপনি এনটিএল ফর্ম দিয়ে অ্যাপ্লাই করবেন আর পাসপোর্ট পাঠিয়ে দেবেন। ওরা আপনাকে জি ওই পাসপোর্টটা আপনি পাঠিয়ে দেবেন, আর এনটিএল ফর্মে আপনাকে বলে দিবে। জি, এনটিএল ফর্মে বলে দিবে আর কিছু লাগবে কিনা। জি জি শুনতে পাচ্ছি। জি, আপনি পাসপোর্ট এবং ফটো দিয়ে আপনি এনটিএল ফর্মে পাঠিয়ে দিবেন, পরে তারা বায়োমেট্রিক আপনাকে দিতে হবে, ব্যাস, এই আর কিছু লাগবে না। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো। জি কলার, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি আমার এক শালাকে আমি আনছিলাম এই দেশে আজ থেকে 15 বছর আগে। হ্যাঁ জি। তখন তার বয়স ছিল 13-14 বছর। সে মাইনর কেসে এই দেশে সে পায়, মানে পার্মানেন্ট ভাবে থাকার পারমিশন পায়। জি। হ্যালো। জি জি আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, তখন তার পাসপোর্ট ছিল না। হোম অফিস তাকে একটা কাগজের মধ্যে পার্মানেন্ট একটা স্টে পারমিশন দিয়ে বলে যে তুমি পাসপোর্ট বানানোর পরে পাসপোর্টের মধ্যে তোমাকে এই সিলটা দেওয়া হবে। তো সে 15 বছরে সে আর কোনো টাসপোর্ট বানায়নি। তো এখন সে গত 3 মাস আগে সে দেশে যাওয়ার আগে সে হোম অফিসের কাছে অ্যাপ্লাই করছে বায়োমেট্রিক কার্ডের জন্য। জি। তখন সে হোম অফিস বলছে ঠিক আছে, তোমাকে 2 সপ্তাহের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি বায়োমেট্রিক কার্ড। এর মধ্যে সে বাংলাদেশে চলে গেছে। চলে যাওয়ার পর 2 সপ্তাহ পরে হোম অফিস থেকে লেটার একটা আসছে যে না, তোমাকে বায়োমেট্রিক কার্ড এখন দেওয়া যাবে না, যেহেতু তোমার বিরুদ্ধে 3-4টা কেস আছে। সে নাকি এই দেশে কোথায় মারামারি করছে এই ধরনের, তো কেস হয়ে গেছে। সুতরাং এগুলি শর্ট আউট না হওয়া পর্যন্ত তোমাকে বায়োমেট্রিক কার্ড আমরা দিতে পারতেছি না। এখন সে বাংলাদেশ থেকে আর আসতে পারতেছে না। তো এখন কি করা যায় এটার কি? না, সে বাংলাদেশে সে গেল মানে কি নিয়ে? তার ওই যে কার্ড নিয়ে? ওই যে হোম অফিস যে একটা কাগজ দিছিল ওই কাগজটা নিয়ে এসে ট্রাভেল ডকুমেন্ট আছে ভাই? না, ওই কাগজ দিয়ে সে আবার আসুক, অসুবিধা কি? না, ওই কাগজ দিয়ে তাকে আসতে দিতেছে না বাংলাদেশ থেকে। এয়ারপোর্টে বললো না, তোমার বায়োমেট্রিক কার্ড ছাড়া তুমি ট্রাভেলিং করতে পারবে না। তাহলে তার একটাই হচ্ছে উপায়, তাকে এটা বলে দেখতে হবে যে তার বাংলাদেশি পাসপোর্টে সে ভিসা নিতে পারে কিনা। আচ্ছা, বাংলাদেশি কার্ডে ইউকে তে সে এন্ট্রি ভিসা সে নিতে পারে। সে তো আর ইউকে তে আসতে পারতেছে না, সে তো বাংলাদেশে আটকে গেছে। তাকে ভিসা নিয়ে আসার কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাকে সবকিছু ব্যাখ্যা করে সেই ভিসা নিয়ে তাকে আসতে দেয় কিনা এটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মনে হয় যে ওনার আসলে ওই কার্ডটা সর্ট আউট না করে দেশ থেকে চলে যাওয়াটা ঠিক হয়নি। ঠিক হয়নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, আপনার রাইট। হ্যাঁ, তো এখন ওরা বলতেছে তোমার বিরুদ্ধে কয়েকটা ক্রিমিনাল কেস আছে, এগুলি শর্ট আউট না হওয়া পর্যন্ত আমরা কার্ড দিব না। এখন সে তো আর এই দেশে আসতে পারতেছে না। হ্যাঁ, তো সেজন্য যেটা করতে হবে তাকে ওই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, ভিজিট ভিসার জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে, বা তাকে এক্সপ্লেন করে তাকে শর্ট একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি তারা হ্যাপি হয় তবে বাংলাদেশ না, ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশে। ও, ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশে। ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলে। আমাদের হ্যালো কলার কে আছেন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সিস্টার? আপনার প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খুব ছোট্ট একটা প্রশ্ন। আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা পেয়েছি। এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, ব্রিটিশ পাসপোর্ট। তো ওরা বলেছে যে সব কয়টা পাসপোর্ট পাঠায় দিতে। তো আমি চাইছি, আমি পাঠাবো, কিন্তু আমার বাংলাদেশি পাসপোর্ট যেটা, I want to keep that as well.
You can send that. You can send that passport. That passport will be returned to you. So there's nothing to worry. Okay, after they return back to me, আমি এই পাসপোর্টটা রিনিউ করতে পারবো? পারবেন, আপনি তো বাংলাদেশের নাগরিক আছেনই। আচ্ছা, সেটার জন্য যে বাংলাদেশ হাই কমিশনারে যে আমি এটা রিনিউ করতে পারবো, তাই না? So I can keep both. জি, কারণ বাংলাদেশ এবং ব্রিটেন দুটো দেশই কিন্তু ডুয়াল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে, অতএব আপনার কোনো অসুবিধা নাই। আপনি যত খুশি ন্যাশনালিটি নিতে পারেন, আরো যদি আপনি 2-4টে দেশের ন্যাশনালিটি নেন আপনার অসুবিধা হবে না। না, ঠিক আছে, আমি জাস্ট ওইটা একটু কনফিউজ ছিলাম। না, থ্যাংক ইউ। ওটা কখনো সিজ করে না। যেটা ওরা করবে, আপনার বায়োমেট্রিক কার্ডটা তারা রেখে দেবে আইএলআর এর। আমার কোনো বায়োমেট্রিক কার্ড নাই আসলে, আমি পাসপোর্টে লিভ টু রিমেইন দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে কিন্তু আমরা মাল্টিপল বিষয় নিয়ে কথা বলেছি, অনেকগুলো অ্যাসাইলাম নিয়ে যেভাবে কথা বলেছি, ইউ নিয়ে আমরা কথা বলেছি এবং ফ্যামিলি নিয়েও কথা বলেছি, মাঝে মাঝে লিটিগেশন কিছু বিষয় নিয়েও কথা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, ইউরোপ এবং ইউরোপের বাইরে থেকে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আমাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। রেজা ভাই, আপনার লাস্ট রিমার্ক কি হচ্ছে? লাস্ট হচ্ছে রিমার্ক যে আমরা আসলে প্রতিদিনই আশা করি যে দর্শকদের অনেকগুলো ভালো সংবাদ দিব, সেটা তো আমরা দিতে পারি না। তবে যেটা আমি বলবো যে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে অনেক ভুল ভ্রান্তি শিকার হচ্ছে, অনেক মিস ইনফরমেশন আছে, একটু কেয়ারফুল হন। জেনুইন স্টুডেন্ট, জেনুইন ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য অবশ্যই অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু ঠিক তারা যে এখানে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে যে লোকে আবার চলে আসতে পারবে 2004, 5, 6 মতো, ঠিক তা কিন্তু নয়। অনেক বেশি মনিটরিং হবে, অনেক বেশি চেকিং হবে, বা জেনুইন অ্যাপ্লিকেন্টের জন্য জেনুইন অপরচুনিটি আছে। রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে পারছি, অবশ্যই আপনারা আমাদের কমিউনিটির বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, আপনারা অবশ্যই আসার আগে ইনফরমেশনগুলো একটু ভালো করে চেক করবেন, রিলায়েবল সোর্স আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিবেন। শুধুমাত্র আমরা অনেকেই দেখছি যে বাংলাদেশে অনেকগুলো ফার্ম কাজ করছে, অনেকগুলো কনসালটেন্সি ফার্ম কাজ করছে, অনেকের কাছে অনেক সঠিক ইনফরমেশন নাই। এই বিষয়টা আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন, এই আশা রেখে, এবং সবাই আবারও এই প্যান্ডেমিকের মধ্যে আপনারা সুস্থ থাকবেন এই আশা রেখে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।